রাত তখন প্রায় ১টা। চারপাশে নিস্তব্ধতা এমন যেন পৃথিবীটাই ঘুমিয়ে পড়েছে। শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ডাক আর জানালার পাশে পুরনো গাছটার ডাল কাঁপছে শোঁ শোঁ শব্দে। আমি রায়হান বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন। আমার গার্লফ্রেন্ড মায়া আর নেই। সবাই বলছে ও নিজেই নিজের জীবন শেষ করেছে, কিন্তু আমি জানি মায়া এমন মেয়ে না। ও খুব প্রাণবন্ত ছিল, হাসি খুশি, ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন ছিল। আজ সকালে যখন খবরটা পেলাম, তখন থেকেই মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরছে, এটা কি সত্যি ওর নিজের সিদ্ধান্ত ছিল? হঠাৎ আমার দরজায় কেউ টোকা মারল। আমি চমকে উঠলাম। এত রাতে কে আসবে? বাড়ির সবাই ঘুমিয়ে। ধীরে ধীরে উঠে দরজার কাছে গেলাম। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। আবার দরজায় টোকা মারার আওয়াজ, এবার শব্দটা একটু জোরে। আমি দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথে ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এসে আমাকে কাঁপিয়ে দিল। করিডোর ফাঁকা, কেউ নেই। আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি। দরজা বন্ধ করতে যাচ্ছি, ঠিক তখনই রায়হান, কেউ যেন খুব আস্তে করে আমার নামটা ডাকল। আমার বুকের ভেতর ধক করে উঠল। এই কণ্ঠটা আমি চিনি। ধীরে ধীরে পিছনে ঘুরলাম, আর যা দেখলাম সেটা দেখে আমার শরীর জমে গেল। দরজার ঠিক সামনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে মায়া। ওর চুলগুলো এলোমেলো, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুত ফাঁকা, কিন্তু আমার দিকেই তাকিয়ে। মায়া, আমি কাঁপতে কাঁপতে বললাম। ও একটু এগিয়ে এলো, পায়ের শব্দ নেই, যেন মাটিতে ছোঁয়াই লাগছে না। আমি সুইসাইড করিনি রায়হান, আমি মরতে চাইনি। ওর গলাটা যেন দূর থেকে ভেসে আসছে। আমার গা শিউরে উঠল। সবাই বলছে, আমি কথাটা শেষ করতে পারলাম না। মায়া ধীরে মাথা নাড়ল। আমি নিজের জীবন শেষ করিনি, আমাকে শেষ করে দেওয়া হয়েছে। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বেড়ে গেল, যেন কেউ বরফের দরজা খুলে দিয়েছে। আমি এক পা পিছিয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, কে করেছে? মায়া এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তোমাকে খুঁজে বের করতে হবে। ও এখনো বেঁচে আছে, খুব কাছে। ঠিক তখনই ঘরের লাইটটা হঠাৎ নিভে গেল। পুরো ঘর অন্ধকার। আমি আতঙ্কে ফোনের টর্চ অন করলাম। আলো জ্বালাতেই দেখি ঘরে আমি একা। মায়া নেই, কিন্তু দরজাটা ধীরে ধীরে নিজে নিজেই বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম সবই হয়তো আমার কল্পনা, শোকের কারণে এমন মনে হয়েছে। কিন্তু একটা জিনিস আমাকে ভাবিয়ে তুলল। মায়া বলেছিল খুব কাছে, তার মানে খুনি এমন কেউ যাকে আমি চিনি। আমি মায়ার বাড়িতে গেলাম। ওর মা কাঁদছেন, বাড়ির পরিবেশ ভারী, সবাই একই কথা বলছে, নাকি ও খুব চাপের মধ্যে ছিল। কিন্তু আমি জানি সব মিথ্যে। আমি ওর রুমে ঢুকলাম। ঘরটা অগোছালো নয়, বরং সব কিছু ঠিকঠাক। টেবিলের উপর একটা ডায়েরি পড়ে আছে। আমি সেটা খুললাম। শেষ পাতায় কয়েকটা অদ্ভুত লাইন লেখা। আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়েছে। আমি সত্য জানি, তাই ও আমাকে চুপ করাতে চায়। আমার বুক কেঁপে উঠল। সে কে? ঠিক তখনই পেছনে একটা শব্দ হলো। আমি ঘুরে দেখি জানালার পর্দা নিজে নিজেই দুলছে। বাতাস নেই, তবুও দুলছে। আর পর্দার ফাঁক দিয়ে আমি স্পষ্ট দেখলাম মায়ার মুখ। ওর চুলগুলো এবার ভয়ঙ্কর, যেন কিছু বলতে চাইছে। হঠাৎ ওর ঠোঁট নড়ল। বিশ্বাস করো না, ওকে। আমি ঘুরে দাঁড়ালাম। আমার ঠিক পেছনে দাঁড়িয়েছিল আমার বন্ধু আরিফ। সে জিজ্ঞেস করল, তুই এখানে কি করছিস? আমি চুপ করে থাকলাম। মনে হলো বুকের ভেতর কিছু একটা আটকে গেছে। আরিফ আমার খুব কাছের বন্ধু, কিন্তু মায়ার কথাটা মাথায় বাজছে। বিশ্বাস করো না, ওকে। রাত এখন প্রায় 1:45। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। হঠাৎ আবার সেই দরজায় টোকা মারার আওয়াজ। এইবার দরজা খোলার আগেই বললাম, মায়া, আমি জানি তুমি এসেছ। দরজা নিজে থেকেই খুলে গেল। মায়া আবার দাঁড়িয়ে। আমি বললাম, ওই মানুষটা কে? মায়া ধীরে হাত তুলল।
তার আঙুলটা সরাসরি দরজার বাইরে করিডোরের দিকে। আমি তাকালাম, সেখানে দাঁড়িয়ে আরিফ। কিন্তু সে অদ্ভুতভাবে হাসছে, তার চোখে একটা ঠান্ডা দৃষ্টি। সে বলল, তুই এত তাড়াতাড়ি বুঝে গেলি? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, তুই? আরিফ ধীরে ধীরে এগিয়ে এলো। ও অনেক কিছু জেনে ফেলেছিল আমার সম্পর্কে। আমি চাইনি ও সেটা কাউকে বলুক। আমার মাথা ঘুরে উঠল। ঠিক তখনই মায়া হঠাৎ সামনে এসে দাঁড়ালো। তার মুখটা ভয়ঙ্কর হয়ে উঠল। ঘরের ভেতর হঠাৎ ঝড়ের মতো হাওয়া বইতে লাগল। লাইটগুলো অন অফ হতে লাগল। আরিফ পিছিয়ে যেতে লাগল। সে চিৎকার করল, না না, দূরে থাক। মায়ার কণ্ঠ এবার গভীর আর অচেনা। তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে? মায়ার কণ্ঠটা যেন একসাথেই অনেকগুলো দিক থেকে ভেসে আসছিল। ঘরের দেওয়াল, ছাদ, এমনকি মেঝে থেকেও যেন সেই একই শব্দ প্রতিধ্বনি হচ্ছিল। আরিফ ভয়ে পিছিয়ে যাচ্ছিল। তার মুখের আত্মবিশ্বাস কোথায় যেন হারিয়ে গেছে। না না, তুই তো... সে কথাটা শেষ করতে পারল না। মায়ার চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল অস্বাভাবিক ঠান্ডা আলোতে। আমি শেষ হইনি, ও ধীরে ধীরে বলল। আমি অপেক্ষা করছিলাম। ঘরের ভেতর বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্যভাবে আমার গলা চেপে ধরেছে। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু তাকিয়েছিলাম। মায়া ধীরে ধীরে আরিফের দিকে এগিয়ে গেল। তার পায়ের শব্দ নেই, কিন্তু প্রতিটা পদক্ষেপে মেঝে কেঁপে উঠছিল। মায়া ফিসফিস করে বলল, তুই ভাবছিলি আমি চুপ করে থাকব? আরিফ হঠাৎ চিৎকার করে উঠল, আমি ইচ্ছে করে করিনি, ও আমাকে বাধ্য করেছিল। আমি চমকে উঠলাম। আমি বললাম, কে? ঘরের ভেতর হঠাৎ সব কিছু থেমে গেল। মায়া এক মুহূর্তের জন্য থামল, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। সে বলল, সব সত্য এখনো জানো না। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই জোরে বন্ধ হয়ে গেল। লাইটগুলো হঠাৎ নিভে গেল, আবার জ্বলে উঠল। আরিফ কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। আমি যদি বলি ও আমাকেও মায়ার মতো মেরে ফেলবে? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি আসবে? কিন্তু আরিফ কিছু বলল না, শুধু ভয়ে দরজার দিকে তাকিয়ে রইল। পরের দিন পুলিশ আরিফকে নিয়ে গেল, কিন্তু সে এক কথাই বলছিল, আমি একা না, আমি একা না। কেউ তার কথা গুরুত্ব দেয়নি। সবাই ভেবেছে সে নিজেকে বাঁচানোর জন্য গল্প বানাচ্ছে। কিন্তু আমি জানতাম এখানে কিছু একটা এখনও অজানা রয়ে গেছে। রাত 12:50, বাইরে ঝড় উঠেছে। জানালায় বৃষ্টি আছড়ে পড়ছে। হঠাৎ শুনতে পেলাম মেঝেতে জল পড়ার শব্দ। আমি তাকিয়ে দেখি জানালাটা বন্ধ, তবুও মেঝেতে জল পড়ছে। ধীরে ধীরে সেই জলের ফোঁটাগুলো একটা দাগ তৈরি করতে লাগলো। আমি উঠে দাঁড়ালাম। দাগটা ধীরে ধীরে শব্দের মতো গঠন নিচ্ছে। বেসমেন্ট। আমার বুক ধক করে উঠল। আমাদের বাড়িতে একটা পুরনো বেসমেন্ট আছে, অনেক বছর ধরে বন্ধ। আমি কখনো ওখানে যাইনি। মায়া কি আমাকে ওখানে যেতে বলছে? আমি টর্চ নিয়ে নিচে নামলাম। সিঁড়িগুলো ধুলো আর জ্বালায় ভরা। প্রতিটা ধাপে পা রাখতেই কড়কড় শব্দ হচ্ছে। নিচে নামতেই একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। টর্চের আলোতে দেখি দেওয়ালে অদ্ভুত আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কিছু লিখতে চেয়েছে। আমি এগিয়ে গেলাম। পেছনের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি চমকে উঠলাম। আমি চিৎকার করলাম, কে? কোনো উত্তর নেই, শুধু অন্ধকার আর ঠান্ডা নিস্তব্ধতা। ঠিক তখনই সামনে একটা ছায়া নড়ল। আমি টর্চের আলো ফেললাম, আর আমার বুক কেঁপে উঠল। সেখানে দাঁড়িয়ে মায়া, কিন্তু এবার ওর চেহারা আগের চেয়ে ভয়ঙ্কর। চোখের নিচে কালো দাগ, মুখে অদ্ভুত বিকৃতি। সে বলল, এখানেই সব শুরু। আমি কাঁপতে কাঁপতে বললাম, কি হয়েছে এখানে? মায়া ধীরে হাত তুলল। টর্চের আলোতে দেখি মেঝের একটা অংশ একটু আলাদা। আমি কাছে গিয়ে সেটা সরালাম। নিচে একটা পুরনো কাঠের বাক্স। আমি বাক্সটা খুললাম। ভেতরে কিছু কাগজ, ছবি আর একটা রেকর্ডিং ডিভাইস।
আমি সেটা অন করলাম। একটা ভাঙা ভাঙা কণ্ঠ ভেসে এলো। আমি সব রেকর্ড করে রেখেছি, যদি আমার কিছু হয়। আমার হাত কাঁপছিল। ডিভাইসটা শক্ত করে ধরে শুনতে লাগলাম। আরিফ একা না, ওর সাথে স্যার, রাশেদ স্যার। আমার বুকের ভেতর যেন কিছু ভেঙে পড়ল। রাশেদ স্যার আমাদের কোচিং সেন্টারের শিক্ষক, বাইরে থেকে ভদ্র শান্ত, সবাই তাকে সম্মান করত। কিন্তু রেকর্ডিংটা থামল না। ওরা কিছু লুকাচ্ছে টাকার জন্য, আর যারা জানে তাদের চুপ করিয়ে দেয়। শব্দটা কেটে কেটে আসছিল, কিন্তু বিষয়টা পরিষ্কার হচ্ছিল। মায়া কিছু একটা জেনে ফেলেছিল, যেটা আরিফ আর রাশেদ স্যার লুকাতে চেয়েছিল। আমি আরও মনোযোগ দিয়ে শুনলাম। আমি বলেছি আমি কাউকে বলবো না, কিন্তু ওরা বিশ্বাস করেনি। তারপর কয়েক সেকেন্ড নীরবতা, শুধু হালকা শ্বাসের শব্দ। যদি আমি বেঁচে না থাকি, তাহলে সত্যিটা খুঁজে বের করো। রেকর্ডিং হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার মাথা ঝিমঝিম করছিল। সব কিছু এখন পরিষ্কার। মায়া নিজের ইচ্ছায় যায়নি, ওকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, কারণ ও সত্য জানত। আমি তাড়াতাড়ি উপরে উঠে এলাম। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার। তুমি বেশি জানছ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আরেকটা মেসেজ, থেমে যাও, না হলে তুমিও। আমি বুঝে গেলাম এটা রাশেদ স্যার। ঘড়িতে রাত তখন 2টো। হঠাৎ ঘরের লাইট ঝিলমিল করতে লাগলো, ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। আমি জানতাম মায়া এসেছে। মায়া বলল, ও এখনও বেঁচে আছে। আমি বললাম, রাশেদ স্যার? অন্ধকারের মধ্যে ধীরে ধীরে মায়ার অবয়ব ফুটে উঠল। এইবার তার চোখে আগের মতো রাগ না, বরং এক ধরনের স্থিরতা। সে বলল, আজ শেষ হবে। আমি রাজেশ স্যারের কোচিং সেন্টারে গেলাম। সব কিছু ফাঁকা, গেট বন্ধ, কিন্তু হঠাৎ গেটটা নিজে থেকেই খুলে গেল। আমি ভেতরে ঢুকলাম। মায়া আমার সামনে ভেসে চলেছে। আমরা সোজা রাজেশ স্যারের রুমের সামনে এসে থামলাম। ভেতর থেকে আলো আসছে। আমি দরজা ঠেলে ঢুকলাম। রাজেশ স্যার ভেতরে দাঁড়িয়ে অস্থিরভাবে এদিক ওদিক হাঁটছে। কে? সে চমকে উঠল। ঠিক তখনই ঘরের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। লাইট নিভে গেল। পুরো ঘর অন্ধকার। তুমি ভাবছিলে কেউ জানবে না? মায়ার কণ্ঠ ভেসে উঠল। রাজেশ স্যার কাঁপতে লাগল। না, এটা অসম্ভব, তুমি তো। আমি চুপ ছিলাম, মায়া বলল, কিন্তু তুমি আমাকে চুপ করাতে চেয়েছিলে। ঘরের ভেতর হঠাৎ সব কিছু কাঁপতে লাগল। টেবিল চেয়ার সব নড়ছে। রাজেশ স্যার চিৎকার করে উঠল, দূরে থাক। হঠাৎ দেওয়ালে ঝুলানো আয়নাটা ভেঙে পড়ল। চারপাশে অদ্ভুত শব্দ। আমি এক কোণে দাঁড়িয়ে সব দেখছিলাম, নড়তেও পারছিলাম না। মায়ার অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হলো। এইবার সে আগের চেয়ে অনেক শক্তিশালী মনে হচ্ছিল। তার কণ্ঠ ঠান্ডা, সত্যকে চাপা দেওয়া যায় না। রাজেশ স্যার মাটিতে বসে পড়ল। আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও। কিন্তু মায়া থামেনি। হঠাৎ রুমের দরজা নিজে থেকেই খুলে গেল। বাইরে থেকে সিকিউরিটি আর কয়েকজন লোক দৌড়ে এলো, কারণ এত শব্দে তারা জেগে উঠেছিল। লাইট জ্বলে উঠল। রাজেশ স্যার তখন ভয়ে ভেঙে পড়েছে। সে চিৎকার করে সব স্বীকার করতে লাগল। হ্যাঁ, আমরা করেছি, ও সব জেনে ফেলেছিল। সবাই অবাক। মায়া আসলে এমন একটা সত্য জেনে ফেলেছিল, যেটা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ছিল ভীষণ বিপজ্জনক। রাজেশ স্যার আর আরিফ মিলে কোচিং সেন্টারের আড়ালে অবৈধ টাকা লেনদেন করত। কিছু স্টুডেন্টের নাম ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খোলা, পরীক্ষার প্রশ্ন ফাঁস করা, এই ধরনের কাজ চলত অনেক দিন ধরে। মায়া প্রথমে ব্যাপারটা কাকতালীয়ভাবে টের পায়। একদিন সে ভুল করে রাজেশ স্যারের রুমে ঢুকে কিছু কাগজ আর লেনদেনের হিসেব দেখে ফেলে। তখনই তার সন্দেহ হয়। এরপর সে খুঁজতে শুরু করে। ধীরে ধীরে সে বুঝতে পারে এটা শুধু ছোটখাটো কিছু না, বড় একটা চক্র। সবচেয়ে বড় ভুলটা সে করেছিল যখন সে আরিফকে বিশ্বাস করে সবকিছু বলেছিল। সে ভেবেছিল আরিফ তাকে সাহায্য করবে, কিন্তু আরিফ আগেই এই কাজের সাথে জড়িত ছিল। মায়া তখন সিদ্ধান্ত নিয়েছিল সে প্রমাণ নিয়ে সত্যটা প্রকাশ করবে। আর ঠিক এই কারণেই ওদের ভয় শুরু হয়। ওরা বুঝতে পারে মায়া চুপ থাকবে না, তাই তারা দুজন মিলে মায়াকে গলা টিপে মেরে ফেলে। তারপর মায়ার মৃতদেহকে মায়ার বাড়ির ছাদ থেকে ফেলে দেয়, আর এমনভাবে ঘটনা সাজায় যেন মনে হয় মায়া আত্মহত্যা করেছে। কিন্তু মায়া শেষ পর্যন্ত হেরে যায়নি। তার রেখে যাওয়া ডায়েরি, রেকর্ডিং সব মিলিয়ে সত্যটা প্রকাশ পায়। পুলিশ আসে।
আরিফ আগেই ধরা পড়েছিল, এবার রাজেশ স্যারও ধরা পড়ল। আমি এবার মায়ার দিকে তাকালাম। এইবার ওর চেহারা একদম শান্ত, চোখে আর ভয় বা রাগ নেই। আমি বললাম, সব শেষ? মায়া হালকা হাসল। হ্যাঁ, এবার সত্যি শেষ। আমি কিছু বলতে গিয়ে থেমে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখন যাবে? সে ধীরে মাথা নাড়ল। আমার কাজ শেষ। ধীরে ধীরে তার অবয়ব মিলিয়ে যেতে লাগল। আমি হাত বাড়ালাম, কিন্তু ছুঁতে পারলাম না। এক মুহূর্তে সে অদৃশ্য হয়ে গেল। তারপর থেকে আর কখনো মায়া ফিরে আসেনি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে যখন হাওয়া হালকা ঠান্ডা হয়ে যায়, আমি অনুভব করি কেউ যেন শান্তভাবে দাঁড়িয়ে আছে। আর সেই অনুভূতিটা আর ভয়ের না, বরং এক ধরনের নীরব নিশ্চিন্ততা।